দুঃখিত দেরি হওয়ার জন্য। আসলে ইয়ারফোনটা লাগাচ্ছিলাম আর কি ল্যাপটপে। তা আচ্ছা ভাইয়া, যেটা যেটা বলছিলাম আসলে যে সুইসাইডের বিষয়টা, সুইসাইড কি আসলে এটা কোনো ক্রাইম নাকি এটা একটা মানুষের অধিকার যে আমি আমার জীবন রাখবো কি রাখবো না, সেটা আমার ডিসিশন আর কি? এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কোন মানে প্রেক্ষাপটের উপরে নির্ভর করে অনেকটা। হ্যাঁ, যেমন ধরেন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ঘটনা জানি যে একটা লোকের হাত পা সব উড়ে গেছে। হ্যাঁ, এমন অবস্থা যে শরীরে এমন এক জায়গায় গ্রেনেডের লাগছে, গ্রেনেডের স্প্লিন্টার ঢুকছে, যে মাথার ভিতরে গ্রেনেডের ঢুকছে এবং সেটা তাকে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছে এবং তা ডাক্তার বলে দিছে তার আসলে বাঁচার কোনো সম্ভাবনা নাই, বাইচে উঠবে যে সুস্থ হয়ে উঠবে কখনো এটার কোনো সম্ভাবনা নাই। এ যতদিন বাইচে আছে ততদিন তার এই প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, মানে তার যে সে যদি মনে করেন 3 মাস বেঁচে থাকে, 3 মাসই তার প্রচন্ড কষ্ট হবে, প্রতিটা দিন সে নারকীয় যন্ত্রণা অনুভব করবে। এমন রকমের রোগী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মানে আহত সৈন্যরা, তাদের ভিতরে এরকম অসংখ্য মানুষ পাওয়া গেছে যাদের ডাক্তার বলে দিছে এদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, এরা কখনো বেঁচে উঠবে না, সুস্থ হয়ে উঠবে না। যতদিন বাইচে আছে ততদিন তাদের প্রচন্ড যন্ত্রণা হবে, প্রচন্ড যন্ত্রণা হবে এবং সেই যন্ত্রণা অমানসিক যন্ত্রণা। হ্যাঁ, এটা মানে আপনি হয়তো আমরা হাসপাতালে যে যন্ত্রণা দেখি সেটার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণা। হ্যাঁ, এই রকমের একজন মানুষ যখন বলে যে আমি এই যন্ত্রণা প্রতিটা দিন, আমি এই যন্ত্রণা সহ্য করার থেকে আমার নিজের লাইফটা এন্ড করে দেয়া আমার জন্য ভালো, আমি মনে করি তাকে সেই অধিকারটা দেওয়া উচিত। সেই ব্যক্তিকে, যে ব্যক্তিটা প্রতিদিন মনে করেন এরকম পেশেন্টও আছে, ক্যান্সার পেশেন্ট আছে যাদের প্রতিটা দিন হচ্ছে গিয়ে এক একটা নতুন নতুন যুদ্ধ তাদের জন্য, বেঁচে থাকার যুদ্ধ। হ্যাঁ, প্রতিদিন তাদের শরীরে অসম্ভব মানে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা তারা সহ্য করতে পারে না এবং একটা সময় তারা বলে যে আমি এই যন্ত্রণা আর নিতে পারতেছি না, আমার পক্ষে আর সম্ভব না এই যন্ত্রণাটা সহ্য করা এবং ভালো হওয়ারও কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, সুতরাং আমার লাইফটা তোমরা এন্ড করে দাও। যদি এই রকমের পরিস্থিতি হয় তখন তো আমি অবশ্যই সেটার পক্ষে থাকবো যে এই রকমের একটা যন্ত্রণাময় জীবন। এরকম অনেক ঘটনা, আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল যে একজন রোগী হাসপাতালে সে ডাক্তারকে প্রতিদিন হাত জোর করে বলতো, ডাক্তার প্লিজ আমারে তুমি শেষ করে দাও, আমারে তুমি মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে আমারে মুক্তি দাও। প্রতিটা দিন ডাক্তারকে সেই রোগী বলতো, হাতে পায়ে ধরতো যে আমারে মানে ঈশ্বরের মানে দোহাই লাগে, তুমি আমারে এবার যাইতে দাও, হ্যাঁ আমি এই যন্ত্রণা আর সহ্য করতে নিতে পারতেছি না, এটা এত যন্ত্রণা যে আমি আর নিতে পারতেছি না, আমার এবার তুমি ছাইরা দাও, আমারে মাফ করে দাও, আমি বাঁচতে চাই না, বাঁচা থাকাটার জন্য আমি এই যন্ত্রণা নিতে পারবো না, আমি প্রতিটা দিন মরতেছি, প্রতিটা দিন আমি মৃত্যু যন্ত্রণা সহ্য করতেছি, আমার এখন তুমি যাইতে দাও। তখন ওই ডাক্তার আমেরিকাতে সেই সময় ওই স্টেটে ছিল, মানে এই যে এই অধিকার দেয়া হইতো না, ওই ডাক্তার করছে কি নিজ উদ্যোগে সেই রোগীটার যে স্যালাইনে একটা এমন ওষুধ মিশাই দিছে যে সেই রোগীটা ঘুমের ভিতরেই খুবই আরামের সাথে মারা যাবে। এরপরে ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে যে তুমি কেন এই ওষুধ দিছো, কারণ এটা তো আইনের লঙ্ঘন। তখন এটা নিয়ে আমেরিকাতে বহু আলোচনা হয়েছে যে এরকমের রোগীদেরকে কি করা উচিত, আসলে কি আমাদের কি এমন, এটা তো একটা মানবিক সমস্যা তাই না, এরকমের একজন মানুষ যদি নিজের জীবনটা এন্ড করতে চায় তাহলে তো তাকে এন্ড করতে দেয়া উচিত। এরপরে ইউরোপের দেশগুলাতে এই আইন প্রণয়ন হয়েছে, অনেকগুলা দেশে এই আইন প্রণয়ন হয়েছে যে যদি এরকম এক্সট্রিম কেস থাকে তখন তারা যদি লাইফ এন্ড করতে চায়। কিছুদিন আগে একজন বয়স্ক মানুষ, 90 বছর বয়স না 85 বছর বয়স ছিল, সে বলছে যে আমি যথেষ্ট বাঁচছি, আমার অনেক আনন্দময় ছিল আমার জীবন, এখন আমি আমার লাইফটা এন্ড করতে চাই, কারণ আমার এই বৃদ্ধ বয়সের যে মানে এই লোডটা আমি নিতে পারতেছি না, আমি এখন আমার লাইফটা এন্ড করতে চাই। তাকে এন্ড করতে দেওয়া হয়েছে, সে তার লাইফটা
শেষ করছে ডাক্তারের তত্ত্বাবধানে। ডাক্তার তাকে এমন একটা ইনজেকশন দিছে যেটাতে তার খুবই শান্তিদায়ক মৃত্যু হবে, আরামদায়ক মৃত্যু হবে, এবং সে আরামের সাথে হাসতে হাসতে মারা গেছে। হ্যাঁ, মৃত্যুর সময় তার কোনো কষ্ট হয়নি। তো আমার তো মনে হয় এই ধরনের কেসগুলাতে মানুষের সেই অধিকারটা থাকা উচিত যে মানুষ তার লাইফটা এন্ড করতে যদি চায় তাহলে সেটা তার অধিকার, যেহেতু তার জীবন, যেহেতু তার অধিকার, সে এই লাইফটা এন্ড করতে পারবে। এখন ব্যাপার হচ্ছে যে অন্য মানুষদের ক্ষেত্রে কি? অন্য মানুষদের ক্ষেত্রে বললাম যে পার্সন টু পার্সন ভেরি করবে, এটা এক কথায় কিছু বলা যায় না। যদি এরকম হয় যে একজন মানুষ, একটা কুদ্দুস সখিনার কাছে প্রেমে ছাকা খাইছে, এখন ছাকা খায় সে বলতেছে যে আমি এখন আত্মহত্যা করবো, আমি এখন মরে যাবো, আমার আর বেঁচে থাকার কোনো ইয়া নাই, তখন তাকে বলতে হবে যে তুমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যাও, চিকিৎসা করো, বা তুমি তোমার লাইফটা এখনো অনেক বড়, তোমার বাবা মা তোমার পেছনে ইনভেস্ট করছে, তোমাকে ছোট থেকে বড় করার জন্য তোমার বাবা মা অনেক অনেক পরিশ্রম করছে, এবং রাষ্ট্র তোমার পেছনে অনেক খরচ করছে, রাষ্ট্রের অনেক খরচ, তুমি রাষ্ট্র থেকে অনেক, তুমি অনেক কিছু তুমি নিচ্ছ, তুমি পড়ালেখা করছো, তুমি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছো, তোমার পিছনে রাষ্ট্র মানে হচ্ছে অন্য জনগণেরা তোমার পিছনে অনেক খরচ করছে যে তুমি বড় হয়ে জনগণকে কিছু ফিরায় দিবা। একটা মানুষ যখন বড় হয় তখন সে যদি সরকারি স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে, চিকিৎসা নেয়, রাস্তাঘাটে হাঁটে, এইগুলার পিছনে তার পিছনে অনেক টাকা রাষ্ট্রের খরচ হয়। হ্যাঁ, বাবা মা যে তার পিছনে পরিশ্রম করে, বাবা মা যে রাতের পর রাত জেগে তাকে ছোট থেকে বড় করছে, এতে অনেক মানুষের অনেক পরিশ্রম আছে। অনেক, একটা মানুষকে বড় করে তোলা এটা সহজ ব্যাপার না। এই যে এত কিছু তার জন্য করা হয়েছে, এখন সে পাশের বাসায় কুদ্দুসে, এখন পাশের বাসার সখিনা তারে টাকা দিছে প্রেমে, এই জন্য সে এখন সুইসাইড করতে যাবে। আরে বেটা, তাহলে তুই মানে তোর পেছনে যে এত টাকা খরচ করলো রাষ্ট্র, এই টাকা তাহলে কেটা দিব? তুই এখন যদি সখিনার প্রেমে ছাকা খায় যদি তুই এখন মরে যেতে চাস, তাহলে এটা কেমনে হবে? তখন এই ব্যক্তিকে, হ্যাঁ, তার যে একটা মানসিক সমস্যা হইতেছে বা তার সে যে কষ্টে আছে, এটাতে আমরা এগ্রি করি, সেরকম এরকম হইতে পারে যে সে হয়তো খুবই মনোকষ্টে আছে, তখন আমরা সেই মনোকষ্টটা দূর করার চেষ্টা করতে পারি, একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারি, বা সে তাকে অনুপ্রাণিত করতে পারি যে বেঁচে থাকাটা যে কত সুন্দর, বা বেঁচে থাকাটা যে কত আনন্দময়, এবং পৃথিবীতে যে কত কিছু আছে দেখার মতো, এই জিনিসটা তাকে আমরা তার সামনে তুলে ধরতে পারি। কিন্তু সেগুলা তুলে ধরার পরেও যদি সে তার সমস্ত চিকিৎসা করার পরেও যদি সে তার ইসে অটল থাকে যে না, আমি আর বাইচে থাকতে চাই না, আমি তো বাইচে থাকতে থাকুমই না, আমি মরেই যাবো, তখন তো ভাই আমরা তাকে আর কিছু করতে পারবো না। তখন আর, এখন যদি একজন মানুষ যদি একদম মানে ডিসিশন নিয়ে ফেলে, মানে একদম মানে একদম সেই ডিসিশন চেঞ্জ সে করবে না, কোনো অবস্থাতেই সে এই ডিসিশন চেঞ্জ করবে না, ভাই, তাইলে তো তাকে আমরা বাঁচায়, জোর করে তো বাঁচায় রাখতে পারবো না, তাই না? একটা মানুষ যদি মানে একদম 100% হয়ে যায়, মানে মানে ওইটা সে করবেই, তখন আমরা তো তারে জোর করে বাঁচায় রাখতে পারবো না ভাই। তখন তাকে বলতে হবে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে, মানে তুমি যে কোনো কিছুতেই আমাদের কোনো কাজ হইতেছে না, তুমি মরবা, তেলে ঠিক আছে, তুমি এখন তেলে যাও, এখন কি আর করবা? তখন তাকে তার মৃত্যুটা যেন সহজ হয় এরকমের একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে তাকে। কারণ হচ্ছে গিয়ে আমরা অনেক চেষ্টা করছি তাকে সুস্থ করার, বা তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাকে অনেক সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় নাই। এখন একজন মানুষের জীবন তো তার হাতে, সে যদি রাস্তায় হাঁটতে হাঁটতে পট করে লাভ দিয়ে ফেরে মেরে যায়, আমি তো ভাই সারাক্ষণ তার কাছে বসে থাকতে পারবো না যে সারাক্ষণ তোরে গার্ড দিমু তুই যেন মরতে না পারস। এটা তো ভাই রাষ্ট্র করতে পারবে না, অন্য কেউই করতে পারবে না। এইটা সে যদি হয়ে থাকে, ডিটারমাইন্ড হয়ে থাকে, তাহলে তো সে একসময় না একসময় করবেই সেই কাজটা। সুতরাং তাকে যেটা করতে হবে যে আচ্ছা জাগা, তুই এত থাকতেই চাইতেছিস না, কি আর করা, যা, এটা তাকে, এই অধিকারটাও তাকে দিতে হবে। আমি মনে করি একজন মানুষের জীবন হচ্ছে তার তার অধিকার, জীবনের উপর তার অধিকার থাকা উচিত, অন্য কারো অধিকার থাকা উচিত না। তবে তার পিছনে যারা খরচ করছে, তার পিছনে যারা শ্রম দিছে, যে বাবা মা, সেই বাবা মার একটা থাকতে পারে, তারা এসে তাকে বলতে পারে। তারপরে যদি মানে ওই মানুষটা যদি না মানে, তখন তো ভাই কি করার আছে এখন বলেন?
জি, সেটা ঠিক আছে, তবে আমার মাথায় আরেকটা দৃশ্য আর কি আমার মাথায় আসে যে যদি আমি একদিন দেখি যে রাত্রের বেলা আমি একটা ব্রিজ পার হচ্ছি, নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, সে লাফ দিয়ে সুইসাইড করবে এরকম তার প্রস্তুতি। এক সেকেন্ড সেক্ষেত্রে ভাই, এক সেকেন্ড, একটু ইকবাল ভাই আপনি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ কেমন আছেন? এই তো ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো চলতেছে। আমি আপনার একটা কাজের জন্য মানে ওয়েট করতেছি আর কি, ওয়েট করতে করতে আপনার লাইভটা শুনতেছিলাম এবং খুবই দারুণ একটা মানে টপিক চলে আসছে। মানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এই ব্যাপারগুলোতে আর কি। তো আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, যদিও শেষের দিকে আর কি আমি আরেকটু স্ট্রিক্ট পন্থা অবলম্বন করি আর কি। তো আমার সময় আসলে পর আমি এটা বলে দেবো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, রায়হান ভাই বলেন, আপনি যেটা শেষ করেন আপনার কথাটা। জি ভাই, ওই যে যেটুকু বলছিলাম যে ব্রিজের উপর দিয়ে আমি পার হচ্ছি, দেখি যে একজন লোক ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করার প্রস্তুতি নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি তাকে মানে বাধা দিব যে না ভাই আপনি এটা করেন না, নাকি এটা তার ব্যক্তির স্বাধীনতা হিসেবে আমি চালিয়ে দিয়ে আমি তাকে ইগনোর করে চলে যাব? ডেফিনেটলি আপনি তাকে বাধা দিবেন, বাধা দিয়ে তাকে ফিরাবার চেষ্টা করবেন। আপনি তো এখনো জানেন না যে সে কি কারণে বা কি ঘটনা, কি এই ঘটনাটা জানার চেষ্টা করবেন, এবং ঘটনাটা জানার পরে আপনি সেটাকে কিভাবে কোনোভাবে সলভ করা যায় কিনা, সমাধান করা যায় কিনা, সেটার একটা চেষ্টা আমাদের। এটা তো আমরা প্রত্যেকেই একজন আরেকজনের দেখেন, আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক সিদ্ধান্ত নেই। আবেগপ্রবণ এমন ভাই, সখিনায় আমার এমন ছেকা দিছে, হ্যাঁ সখিনারে দেখলাম তার বয়ফ্রেন্ডের সাথে রিক্সা করে ঘুরতেছে, দেখা আমার ভাই ভাই এমন কষ্ট লাগলো ভাই, হ্যাঁ আমি এখন দৌড়ায় গেছি ছাদের উপরে ঝাঁপ দিতে। ভাই ওই মুহূর্তটাতে আমার আবেগ অনুভূতি এমন আমারে মানে এমন ভাবে আমাকে করছে, আমার যুক্তি বুদ্ধি তখন কাজ করতেছিল না ভাই, এমন ভাবে আমাকে কন্ট্রোল করে ফেলছে সেই অনুভূতিটা, যে সকিনারে দেখলাম রিক্সায় তার বন্ধুর লগে সুমাসুমি করতেছে ভাই, হ্যাঁ আবার মানে জাপটাজাপটি করতেছে ভাই, হ্যাঁ দেখে আমার ভাই আমার মনে করেন আমার সেই রকমের উঠা গেছে, হ্যাঁ দৌড়ায় গেছি আমি ছাদের উপরে। এইটা তো ভাই কাইটা যাবে আমার, এটা তো হইতে পারে যে এরকম যে কালকে সকাল পর্যন্ত যদি আমি অপেক্ষা করতাম, তাহলে আমার হয়তো যুক্তি বুদ্ধি তখন আবার ফিরে আসতো, তখন আমি হয়তো আরেকবার এই জিনিসটা নিয়ে ভাবতে পারতাম, আরেকবার এই জিনিসটা নিয়ে ভাইবা তখন আরেকটু বেটার ডিসিশন নিতে পারতাম, বা আমি যদি 1 মাস পর এটা নিয়ে ভাবতাম তখন হয়তো আরেকটু বেটার ডিসিশন আমি নিতে পারতাম। কারণ ইনস্ট্যান্টলি যখন এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটতেছে, আমি হয়তো তখন আমার হিতাহিত জ্ঞান কিছু নাই, আমার যুক্তি বুদ্ধি তখন কিছুই আর নাই, আমার সেন্স কাজ করতেছিল না। এমন হইতে পারে আপনি যাকে দেখছেন সেই ব্যক্তিটার তখন সেন্স কাজ করতেছিল না, সে হয়তো একটু আগে তার প্রেমিকারে দেখছে আরেকজনের সাথে ঘুরতে, এটা দেখে সে দৌড়ায় গেছে। আপনার তো ডেফিনেটলি উচিত গিয়ে তাকে স্টপ করা এবং জিজ্ঞাসা করা যে ঘটনাটা কি ঘটছে। ইকবাল ভাই আপনি কি বলেন এই বিষয়ে, বলেন তাইলে। হ্যাঁ আসলে এটাই আমি বলতে আসছিলাম, এবং উনি যেহেতু অধিকারের কথাটা বলছিলেন, হ্যাঁ অধিকারের সাথে যে জিনিসটা, যে কম্পোনেন্টটা সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আপনার রিলেটেড, সেটা হচ্ছে আপনার ওই সরি অধিকার সাথে না, অধিকার এক্সারসাইজ করার সাথে বলবো আর কি। সেটা হচ্ছে যে আপনি বা একজন মানুষ তার নিজস্ব ফ্রি উইল ব্যবহার করে যে ডিসিশনটা নিবে, সেটা যে তার ওই ডিসিশনটা যে তার কি বলবো এটাকে অ্যাকচুয়াল উইল, এটাকে রিফ্লেক্ট করতেছে, হ্যাঁ এই জিনিসটা থাকা। সো যে কারণে আচ্ছা কি ভাই যেন তার নাম, র্যান্ডম ভাই, আপনি ভালো করে জানেন যে আমরা কিন্তু ওই যে আপনার কোট আনকোট ফ্রি সেক্স আমরা যখন বলি আর কি, যে মুমিনদেরকে আমরা অনেক সময় মক করে বলি না ফ্রি সেক্স, তারা মনে করো যে মাগনা সেক্স, কিন্তু আমরা আসলে আমরা বলি এইভাবে যে যে কারোরই নিজের সেক্সুয়াল পার্টনার চুজ করার যে অধিকারটা, তাই না? কিন্তু দেখেন ওই জিনিসটা কিন্তু আমরা যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, যারা কিনা ওই প্রপারলি কনসেন্ট দিতে পারতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেই না, তাই না? তার বলি যে তার সে যে একটা প্রপার ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে এই ব্যাপারে আমরা কনভিন্স না। সো সে যদি কোনো একজন ব্যক্তির সাথে যৌনকর্ম করার জন্য যদি সায়ও দেয়, এটা আসলে কনসেন্ট হবে না, কারণ তার ওই কগনিটিভ ক্ষমতাটা আসলে নাই। এটা নিশ্চয়ই শুনছেন তাই না রান্নম ভাই?
শুনেছি। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আসিফ ভাই যেটা বলতেছেন, এইটা ধরেন আপনার লিগাল টার্মে হয় এরকম টেম্পোরারি ইনস্যানিটি বা সাইকোসিস বা এই ধরনের কিছু আর কি, যে আপনি সাময়িকভাবে আপনার যে রেশনাল ফ্যাকাল্টিস যেগুলো, এগুলা ব্যবহার করে যে একটা ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এটা আপনার মানে হয়ে গেছে, রিডিউসড হয়ে গেছে, বা আপনি ব্যবহার করতে পারতেছেন না। ওইখান থেকে যদি একটা নেন, আপনি ডিসিশন নেন, ওই জিনিসটা আপনার যে অ্যাকচুয়াল যে উইল, যেটা আপনি আসলে যেটা চান, সেটার একটা রিফ্লেকশন নাও হইতে পারে। এখন আমরা কিভাবে বলবো যে কেউ যদি বলে যে ভাই আমি মাইরে গেলাম আমার আজকে, এটা যে তার আসলে না, তার উইল না, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা এই যে এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু একটা বোঝার ভালো ওয়ে আছে। আপনি দেখেন যে প্রত্যেকটা জীবিত প্রাণী মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই ন্যাচারালি, সেটা হচ্ছে তার ওই আপনার বেঁচে থাকার যে স্ট্রাগলটা, বেঁচে থাকার জন্য স্ট্রাগল করাটা একটা ন্যাচারাল জিনিস, ঠিক না র‍্যান্ডম ভাই? জি, আমরা চাই যে মানে যতখানি সম্ভব আপনার দুঃখ দুর্দশা যে এই যে জিনিসগুলো, এগুলোকে অ্যাভয়েড করে আপনার আর কি প্লেজেন্ট ভাবে বেঁচে থাকার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের মানে স্ট্রাগল। আমরা চিন্তা করে দেখেন, আমরা কত কিছু করি জাস্ট বেঁচে থাকার জন্য, ঠিক না? তো যখন কিনা আমরা দেখি যে একজন মানুষ ডিসিশন নিচ্ছে যে সে ওই কাজটা, মানে যেটা কিনা আমাদের সবার জন্য, বিলিয়ন লোকের জন্য, ট্রিলিয়ন আপনার প্রজাতির অ্যানিমালস যেগুলো, সেগুলোর তাদের জন্য, দেখেন একটা সিংহ একটা হরিণকে তাড়া করতেছে, দেখেন সে বেঁচে থাকার জন্য কি না করে, ঠিক না? এই জিনিসগুলো খুবই ন্যাচারাল। আমরা যখন দেখি যে একজন মানুষ একটা ডিসিশন নিচ্ছে যেটা এই যে তার যে ন্যাচারাল যে ইনস্টিংক্ট, যেটা এটার উল্টা দিকে যাচ্ছে, আমরা কিন্তু রেশনালি এইটা অ্যাসুম করতে পারি যে তার চিন্তা পদ্ধতিটা হয়তোবা ঠিক মতো কাজ করতেছে না। বুঝতে পারছেন র‍্যান্ডম ভাই? জি পারছি। এক্স্যাক্টলি এই কারণেই আমরা বলতে পারি যে তার ডিসিশনটা, এই যে জীবনটা নিয়ে নেওয়ার ডিসিশনটা মোস্ট লাইকলি আপনার এটা ধরেন 5 মিনিট পরে কিংবা ধরেন 1 ঘন্টা পর, আসিফ ভাই যেটা বললেন যে তার ফ্যাকাল্টিজ যদি ঠিক মতো কাজ করে, এরকম একটা অবস্থায় 5 মিনিট 10 মিনিট একদিন পরে হয়ে যেতে পারে, তখন আর সেই ইন্টেন্সিটি থাকবে না, তার মনে হবে না যে ভাই আমি এখনই মরে যাব, ঠিক আছে? সো ওই জিনিসটা প্রিভেন্ট করার জন্যই আমি মনে করি যে তাকে বাধা দেওয়াটা এইটা রেশনাল। কারণ ঠিক যেরকম একজন পাগল একটা মহিলা যদি সে সায়ও দেয়, আমরা যদি জানতে পারি যে তার রেশনাল ফ্যাকাল্টিজ কাজ করতেছে না, সেখানে কিন্তু আপনি ওই রেপ হচ্ছে এইটা আপনি বাধা দিতে পারেন। আপনি যদি জানেন, আপনি যদি কনভিন্সড হন যে এইখানে একজনের কনসেন্ট আসলে নাই, যদিও সে হ্যাঁ বলছে, কিন্তু সে পুরো জিনিসটা অ্যাসেস করে আপনার ডিসিশন দিতে পারতেছে না। সো ওইরকমই আর কি, যে আপনি যখন দেখবেন যে কোনো একটা লোক, আমাদের সবচাইতে মানে এর চেয়ে বেসিক ইনস্টিংক্ট কি আর আছে মানে প্রাণীকুলের মধ্যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষাটা, এর চেয়ে বেসিক প্রিমিটিভ আকাঙ্ক্ষা তো নাই, ঠিক না? ইনস্টিংক্ট। তো এইটার বিরুদ্ধে যখন আপনি যাবেন, সেটা যদি রেশনাল মানে আপনার কোনো কারণ ছাড়া, কারণ মানে আপনি যদি নাও জানেন আর কি, তো এইটা অ্যাসিউম করাটা ইররেশনাল হবে না যে তার ব্রেন ঠিক মতো কাজ করছে। এখন আসিফ ভাই কিন্তু প্রথমে কয়েকটা উদাহরণ দিয়েছিলেন যেখানে যৌক্তিকভাবে একজন সে চিন্তা ভাবনা করে তার যে পেইন যেটা, সেইটাকে কমাতে, সেই পেইনটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ধরেন একটা ডিসিশন নিতে পারে তার লাইফটা এন্ড করার জন্য। এটা কিন্তু পুরোপুরি ভাবে ওই যে আপনার সুইসাইড যেটাকে আমরা বলি তার থেকে ভিন্ন। ওইটাকে কোনোভাবে সুইসাইড বলা যায় না। এটা ঠিক যেরকম আপনি ধরেন আপনার বডির কোনো জায়গায় কোন একটা সমস্যা হয়েছে, আপনি আপনার ডক্টরকে সেটা ঠিক করার জন্য আপনি কিন্তু তাকে তার হাতে মানে নিজেকে মোটামুটি তুলে দিচ্ছেন আর কি, এবং সে কিন্তু কাটাকাটি করতেছে, এটা উদ্দেশ্যটা নিয়ে যে এইটা আপনার পেইন বা আপনার যে সাফারিং যেটা সেটাকে কমাবে, ঠিক না? এটাতে কোনো আপনি তো দেখেন না, কোনো সমস্যা দেখেন না, ঠিক না? কিন্তু আরেকজন যদি আসে এবং আপনাকে হার্ট করার জন্য যদি ভাই ছুরি দিয়ে আঘাত করে, সেটা আমরা বলি যে এই কাজটা সে করতে পারবে না। তো ওই যে আসিফ ভাই যে উদাহরণটা ছিল, এটাকে আপনি হ্যাঁ, এটা আলটিমেটলি সে নিজে ডিসিশন নিচ্ছে যে লাইফটা এন্ড করার, কিন্তু এইটা আসলে একটা মেডিকেল প্রসিজার,
ঠিক আছে, এটার সুইসাইড বলা যাবে না। সে তার যে পেইন যেটা অন্য কোনোভাবেই সে ইয়ে করতে পারতেছে না, এই সাফারিং থেকে বের হতে পারতেছে না, এটা একটা বিশাল একটা প্রসেসের মাধ্যমে মারাত্মক ভাবে ভাই, মানে মারাত্মক ডিটেইলড একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে, মানে সে যে আসলেই এইটা চায়, মানে এখানে অনেক ধরনের লোকজন ইনভলভ থাকে। ঠিক আছে, আপনার লিগাল এন্টিটির মানে লয়ার যারা তারা ইনভলভ থাকে, মেডিকেল প্রফেশনাল তারা ইনভলভ থাকে, তারপর ধরেন ফ্যামিলি মেম্বার যারা তারা ইনভলভ থাকে। একটা মারাত্মক ডিটেইল, এটা এরকম না যে ভাই ওই যে আপনি যেটা বললেন যে হঠাৎ দেখতে মনে হয় আরে রাখুন না, আমি তারা গেলাম ব্রিজের উপরে, এরকম না। ঠিক আছে, সো ওই জিনিসটাকে আসলে ঠিক আমরা সুইসাইড বলি না। ঠিক আছে, এটা একটা মেডিকেল প্রসিজার, এটা ডক্টর ইনভলভ থাকে, তারা আপনার সাথে আলোচনা করে পুরো জিনিসটাকে আপনার ডিসাইড করে যে কিভাবে হবে। সো আর যে অন্য যে ইয়ের কথাটা আপনি বললেন, সিনিয়রের কথাটা বললেন, এইখানে আপনি ভালো করেই জানেন, আপনারও হয়তো বা হয়েছে, আমারও হয়তো বা হয়েছে, যে অনেক সময় এরকম মনে হয় যে আর দূর ভাই কিছুই ভালো লাগে না, তাই না, এটা কেন হইলো আমার সাথে। মানুষজন ভাই তার প্রিয় দল হেরে গেছে এই কারণে হুটহাট করে আত্মহত্যা করে ফেলা, করে না রান্না ভাই? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য ভাই বাংলাদেশের স্কুল ছাত্র আত্মহত্যা করছে, আত্মহত্যা করে ফেলে, তাই না? কিন্তু দেখেন তারা যদি এদিকে ভাই আমি এই যে মার কাছে গালি খেয়ে একদিন খুবই মানে আত্মহত্যা করার কাছাকাছি পৌঁছে গেছিলাম, আমার এখন ভাবতে কেমন। হ্যাঁ, চিন্তা করুন, এখন আপনি কিন্তু এইটাকে ইয়ে করতেছেন, তাই না? এই জিনিসটা চিন্তা করে দেখেন, আপনি ভালো ফিল করতেছেন যে আপনি করেন না সেটা। অবশ্যই আপনি তো আর বেঁচে থাকলেন না এটা পরবর্তীতে এইটা ঠিক হলো কি নাকি বেঠিক হলো এটা চিন্তা ভাবনা করার জন্য, বাট এই জিনিসটা তো রিগ্রেট করার মতো। ধরেন আপনি আপনার প্রিয়জন যদি এই কাজটা করে, আপনি ভালো করেই জানেন যে এই জিনিসটা অহরহ হয়, মানুষজন তার সাময়িকভাবে যুক্তিসঙ্গত চিন্তা করার যে ক্ষমতাটা, এটা মারাত্মকভাবে এটা যেন লোভ বা রিডিউসড হয়ে যায় আর কি। তো ওই সময়ে নেওয়া একটা ডিসিশন যার ইম্প্যাক্ট এরকম ড্রাস্টিক, আপনি তো রিভার্স করতে পারবেন না। আপনি গিয়ে ধরেন আপনি ইয়ে করলেন, আপনার কি বলবো, ধরেন আপনার প্রিয় টিম হারিয়ে গেছে, আপনি করলেন কি ভাই, জার্সিটা আপনি মানে কি ছিঁড়ে বেড়ে ভাই পোড়ায় ফেললেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনার মনে হলো ভাই এটা তো কি করলাম আমি, হ্যাঁ, আপনার একটা জার্সি সেটা রিপ্লেস করতে পারেন, ঠিক না? কিন্তু আপনি আত্মহত্যা করলেন, হাত পাও কাইটে ফেললেন ভাই, এই জিনিসটা তো ভাই আপনি উল্টাইতে পারবেন না। সো এই ধরনের ক্ষেত্রে আপনি ওই তাকে বাধা দেওয়া বা তাকে যে কোনো ভাবে কনভিন্স করা, হ্যাঁ, উন্নত বিশ্বে সাধারণত যেটা হয় আর কি, এই ধরনের কেসগুলো ইমিডিয়েটলি আপনার ওই যারা এই ফিল্ডে কাজ করে, সাইকোলজিস্ট বলেন, তারপর ধরেন পুলিশ তো অবশ্যই আসে, এবং সমস্ত ধরনের এইগুলো বলে ফার্স্ট রেসপন্ডার্স বা ইমার্জেন্সি সার্ভিসেস রেসপন্ডার্স আর কি, ওরা চলে আসে এবং তাদের মূল ইয়েটা থাকে, গোলটা থাকে, এটা পরে যাই হোক না কেন তার সমস্যা কি এইটা বের করে না, মূল গোলটা থাকে এই মুহূর্তে যাতে সে ওই ঝাপটা না দেয়, এই মুহূর্তে যাতে সে জীবনটা এন্ড না করে, পরেরটা পরে দেখা যাবে, তাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি। এখানে ওই যে বলছিলাম না, জাসিফের সাথে একটু দ্বিমত আর কি, আমরা যদি এটা কনভিন্স হই, সাইকোলজিস্ট যারা বা যারা কিনা মেন্টাল হেলথ প্রফেশনাল, তারা যদি কনভিন্সড হয় যে এই লোকটার যে ডিসিশন যেটা, এইটা সাময়িকভাবে যে লোপ পাই গেছে এইটা না, তার আসলে একটা মানসিক সমস্যা আছে, এই উন্নত বিশ্বে একটা প্রসেস আছে, এটাকে বলে আপনার আমি নামটা মনে পড়তেছে না, মানে মূলত হচ্ছে যে ওই লোকের ইচ্ছার বিরুদ্ধে কোর্ট অর্ডারের মাধ্যমে তাকে ওই মেন্টাল ইনস্টিটিউশনে, আপনার মেন্টাল হেলথ কেয়ার যারা প্রোভাইডার তাদের আন্ডারে রাখা, ওই লোকের ইচ্ছার বিরুদ্ধে হইলে পরে কি যেন বলে ভাই, নামটা মনে পড়তেছে না, আশ্চর্য, এই শব্দটা মনে পড়তেছে না, দুঃখিত এই কারণে। বাট এই প্রসেসটা অ্যাকচুয়ালি আসে যে তারা যদি কনভিন্সড হয় যে আপনার ওই আর কি, আপনার লং টার্ম একটা মেন্টাল সমস্যা আছে। সো আশেপাশে তো ওই জায়গা একটু দ্বিমত, যে আমি মনে করি যে হ্যাঁ, সে যদি এই ধরনের আকাঙ্ক্ষা যদি ডিসপ্লে করে যে সে নিজের জীবন নিয়ে নিতে পারে, এবং আমরা যদি কনভিন্সড হই, বা আমরা বলতে কি প্রফেশনালরা আর কি, হ্যাঁ, তারা যদি কনভিন্সড হয় যে হ্যাঁ এই লোকটা আসলে মেন্টালি ইল, আমি মনে করি যে তাকে ইয়ে করা যায় আর কি, মেন্টাল হেলথ ফ্যাসিলিটিতে তাকে রাখা যায়, এবং তাকে ট্রিট করার চেষ্টা করা যেতে পারে আর কি। তো আশা করি বুঝতে পারছেন, পুরো ব্যাপারটাই হচ্ছে যে এটা এরকম না যে আপনি কেউ আপনার বন্ধু সিগারেট খাইতেছে, আপনি জানেন যে সিগারেট খাওয়াটা তার জন্য ক্ষতিকর, জানেন না? এটা অবশ্যই জানেন, তাই না? কিন্তু এইটা কিন্তু সে
জেনে শুনে, এবং এটা কিন্তু সে তার রেশনাল ফ্যাকাল্টিজ ব্যবহার করে করতেছে। অন দ্য আদার হ্যান্ড 99.999% সুইসাইড বা যে জীবন নিয়ে নেবে এইসব ক্ষেত্রে যেটা হয়, মানে যারা কিনা অ্যাকচুয়ালি ওই জিনিসটা ক্যারিয়ার করে নাই, ঠিক আপনার মতো ওই আপনি অলমোস্ট চলে গেছিলেন, তারা আমাদেরকে বলতে পারে যে ওই ডিসিশনটা হুটহাট করে ওইখানে আসলে রেশনাল ফ্যাকাল্টিজ অভাবের কারণে তা সে ওই ডিসিশনটা নিয়েছে। বুঝতে পারছেন ডিস্টিংশনটা র্যান্ডম ভাই? জি বুঝতে পারছি। এইটা হচ্ছে মেইন মানে একেবারে এইটা হচ্ছে মানে মূল যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, যে আপনি আপনার ডিসিশনটা 100% চিন্তা ভাবনা করে নিছেন কিনা, এবং এই ডিসিশনটা যদি ভুল হয় তাহলে পরে যে রিস্কটা, তাহলে পরে যে ক্ষতিটা, হ্যাঁ, এইটা কি আপনি রিভার্স করতে পারবেন কিনা। এই দুইটা যদি আপনি গণনায় নেন তাহলে পর আপনি বুঝতে পারবেন যে একটা লোককে সে যদি সুইসাইড করার ইয়ে করে আর কি, আপনার এই স্টেপটা নেয়, তাকে বাধা দেওয়া বা তাকে সে যাতে ওই কাজটা না করে এই স্টেপ গুলো নেওয়া 100% রেশনাল। তো এতটুকুই বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু ইকবাল ভাই, ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে মনে করেন আপনি প্রচন্ড যন্ত্রণার ভিতরে আছেন, প্রচন্ড কষ্টের ভিতরে আছেন, আপনি যুদ্ধে আহত হয়ে আপনার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাও নাই এবং প্রচন্ড যন্ত্রণা ভোগ করতেছেন, সেই মুহূর্তে আপনাকে কিন্তু বাঁচায় রাখতে হবে, কোনো না কোনো ভাবে বাঁচায় রাখতে হবে। কারণ হচ্ছে ইসলামে বলা আছে যে আত্মহত্যাকারী একদম জাহান্নামী। আত্মহত্যা করলে সে যদি নিজের জান নিজে নিয়ে ফেলে বা সে যদি চায় যে তার মৃত্যু হোক এই সময়, এই ব্যক্তি কিন্তু জাহান্নামী। হ্যাঁ শুধু তাই না আসিফ ভাই, চিন্তা করে দেখেন জিনিসটা, যে লোকটা অলরেডি মারাত্মক ভাবে সাফার করছে। আমি আসিফ ভাই, আপনারা হয়তো বা আপনাদের ব্যক্তিগত জীবনে ওটা হয়তো দেখছেন, বা আমি অ্যাবসলিউটলি দেখছি জিনিসটা, যে খুবই বৃদ্ধ আপনার। আর বাংলাদেশের যে চিকিৎসার যে অবস্থা ভাই, আমরা তো ছোটবেলা থেকে তো আর প্রপারলি আমরা ইয়ে করি না, টেক কেয়ার করি না বডির। ধরেন বাই দ্য টাইম ধরেন 70-80 বছর যখন হয়ে যায়, আর্থ্রাইটিস মার্থ্রাইটিস হয়ে ব্যথায় মানে উঠতে পারে না, তাই না? বেশিরভাগ লোকজন বাতের ব্যথাটা এগুলো বলে না। তো এমন কষ্ট যে আল্লাহর কাছে চিৎকার করতেছে, আল্লাহ তুই নিয়ে যা, তুই মনে করে বলতেছে প্রতিদিন, মানে কান্নাকাটি করতেছে, আল্লাহ তুই আমার রাক্ষসকে নিয়ে যা। এই লোকটা অলরেডি সাফার করতেছে এবং তার মনের মধ্যে ওই ভয়টা আরো ঢুকাই দিছে যে আমি যদি কিছু করি, এই যে আমি যে ব্যথা পাচ্ছি, মানে ব্যথা মানে কি, আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে ব্যথা, এটার ব্যাপারে আমার একমাত্র আমার কিছু করার নাই, আমার টাকা পয়সাও নাই, চিকিৎসাও নাই, কিন্তু আমি যদি ব্যথাটা মানে না পাইতে চাই তাহলে পরে আজীবন এর চেয়ে আরো বেশি আমি ব্যথা পাবো। মানে মানসিক অবস্থাটা দেখেন আসিফ ভাই। ঠিক আছে না? সে অলরেডি সাফার করতেছে, মারাত্মক সাফার করতেছে, এর মধ্যে আরো মানসিক স্ট্রেস যে আমি যদি ভাই এই ব্যথাটা না পাইতে চাই, একমাত্র উপায় হচ্ছে আমি যেটাকে বললাম আর কি, যে আমার জীবনটাকে আমি এন্ড করতেছি পেইন এন্ড সাফারিং কমানোর জন্য, কিন্তু ভাই এইটা যদি করি, মানে এই যে ডিলেমাটা যেটা করবো কি করবো না, এই চিন্তার মধ্যে কিন্তু ওইটা আছে ভাই। হায় আল্লাহ তো আমার মানে সারা জীবনের জন্য চিকেন ফ্রাই করবো তখন। তো ওই ব্যথার উপরে আরেকটা আপনার মানসিক প্রেশার। এখন এই জিনিসগুলো তো আমরা নিজেরা রিজলভ করতে পারি, তাই না? দেখতে পারি যে তার আসলে অবস্থাটা কি, আমাদের বর্তমান যে মেডিকেল প্রযুক্তি যেগুলো সেগুলোর মাধ্যমে দেখা যেতে পারে যে শেষ পর্যন্ত চেষ্টা তো আমরাও করতে পারি, তাই না? তো ইসলামের ব্যাপারটা এটা এরকম না যে শুধুমাত্র যে ইসলামকে আসলে বলে যে ভাই ওই অন্য লোকরা তারা বাঁচায় রাখবে, আমি তো এরকম জানি না আর কি, আপনি হয়তো বা জানেন। ইসলামে বলা আছে যে ওই সে নিজের জীবন নিতে পারবে না, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, সে চাইতে পারবে না যে তার জীবনটা এন্ড হয়ে যাক। তো হ্যাঁ, এই যে কারণে আমি ঢুকলাম আর কি, আসলে এই ব্যাপারটা নিয়ে মুমিনরা অনেক ওই ইয়ে করে আর কি, আপনার মিস ইনফরমেশন ইনফরমেশন ছড়ায়। আমরা যেহেতু ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, ওরা এরকম ভাবে বলে যে আয় হ্যাঁ দেখ কত খারাপ, কেউ যদি ওর পোলা যদি কয় যে আমি মরে যাবো, তাহলে কিন্তু ওর ব্যক্তি স্বাধীনতা হাত দিতে পারবে না। এই যে এইভাবে করে আমাদের এই যে কনসেপ্টটা যেটা, যে প্রত্যেকটা মানুষের যে তার উইল, তার যে নিজস্ব সুস্থ চিন্তা ভাবনার মাধ্যমে ডিসিশনের যে ক্ষমতা, যেটাকে আমরা ইয়ে করি আর কি, প্রমোট করার চেষ্টা করি, যেটা থাকা উচিত, অধিকারটা থাকা উচিত, এটাকে উল্টাপাল্টা ভাবে প্রচার করে। আসল ব্যাপারটা একদমই না।
হ্যাঁ, একদমই। এই কারণে আমি মানে ভাবলাম যে এডুকেট একটু বলি আর কি সবার উদ্দেশ্যে, যে এই জিনিসটা পুরোপুরি ভাবে ল্যাক অফ আপনার রিজনিং। সুইসাইড যেটা ওই যে হুটহাট সুইসাইড, কিংবা যার অ্যাকচুয়ালি ওই লং টার্ম যে ফিজিক্যাল যে আপনার পেইন ইন সাফারিং মানে টার্মিনালি ইল যারা, এরকম না যারা, তাদের সুইসাইডের ডিসিশন 99.99999% সময়ই ভাই ওই রেশনাল ফ্যাকাল্টিজ এর অভাবের কারণে তারা ডিসিশনটা নেয়। যেটা আমরা সবসময় বলি যে 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 প্রপার যে যেটা ডিসিশন যেগুলো আমরা সেগুলোই অ্যাকসেপ্ট করি যেখানে কিনা তার অ্যাকচুয়াল যে ইচ্ছাটা সেই ডিসিশনের মাধ্যমে প্রকাশ পায় সেইটা। সো ওইটাই যদি আপনি নিয়ে নেন, ওই কম্পোনেন্টটা যদি আপনি নিয়ে নেন, তাহলে তো ভাই আমরা যেটা প্রমোট করতেছি ওইটা থাকলো না, তাই না আসিফ ভাই? হ্যাঁ, সিচুয়েশনটা এক হলো না আর কি। সো মুমিনরা এইটা আমি জানি না, আমরা এটা অনেকবারই কথা বলছি, মুমিনদের তো ভাই এগুলো মানে আমি জানি না যে কতদিন বললে পরে তাদের এগুলো এই ব্যাপারে আমরা যেগুলো নিয়ে কথা বলছি এইসব ব্যাপারে আসল রিয়েলাইজেশন আসে। বা তারা ভাই আমার মনে হয় তারা বোঝে, কিন্তু বুঝাও তারা নাস্তিকরা চাই এটা সবাই মইরা জায়গা, সুইসাইড করে মইরা জায়গা। হ্যাঁ না ভাই, আরে সিরিয়াস কি বলেন ভাই? উল্টা আমরা যেহেতু আমরা পরকালে বিশ্বাস করি না, আমাদের কাছে এই ধরনের কোনো বিশ্বাস নাই যেটার পক্ষে কোনো প্রমাণ নাই যে আবার পরকালে আবার জিন্দা হইয়া সারা জীবন ভাই আমরা এই হুল লাগাবো এই লাগাবো, যেহেতু আমাদের এই বিশ্বাসটা নাই, আমাদের কাছে ভাই এই যে জীবনটা আমরা এক্সপিরিয়েন্স করতেছি এইটা ওই মুমিনের থেকে আরো বেশি ভ্যালুয়েবল, আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি মূল্যবান, ঠিক না আসিফ ভাই? একদম, ওদের থেকে তো অবশ্যই হাজার গুণ বেশি মূল্যবান আমাদের, হাজার গুণ। এবং ওরা নিজেরাই বলতেছে যে এটা কিছুই না, এই পৃথিবী কিছুই না। হ্যাঁ হ্যাঁ, তো সেই মূল্যবান জীবনটা রাখার জন্য, সেই মূল্যবান জীবনটাকে প্রেজেন্ট করার জন্য মুমিনদের চেয়ে নাস্তিকরা আরো বেশি, বা সেকুলার ধ্যান ধারণা যারা বেশি তারা আরো বেশি এফোর্ট দেয়। এবং এইটার রিফ্লেকশনটা আপনি বাস্তবতাতেই দেখতে পারবেন, যে দেশগুলো আপনার সেকুলার কনস্টিটিউশনে চলে আর কি, মানে হচ্ছে যে রিলিজিয়াস আপনার প্রিন্সিপালস যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে তাদের আইন না, সেই দেশগুলোতে আপনি দেখবেন যে জীবনের মান আরো অনেক বেশি উন্নত, জীবনের যে কি জানে বলো গড় আয়ু যেটা, সেটা হচ্ছে আরো বেশি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বাস্তবতা। এখন মুমিনদের সাথে ভাই বাস্তবতায় আসলে কি হইতেছে এটা নিয়ে তো কি বলবেন না তাদের সাথে কথাবার্তা, তাই না? তাদের তো ধর্মে বই যেটা লেখা আছে এটা ছাড়া তো আর তারা অন্য কিছু বুঝতেও চায় না। সো তারপরেও আমরা এই এফোর্টটা দেই সবার উদ্দেশ্যে। যারা দর্শকরা আসে, যারা গেস্টরা যারা আছেন তাদের সাথে কথা বলে এটার মাধ্যমে, যারা দর্শক যারা শুনেন শ্রোতা তাদের কাছে আমরা এই জিনিসটা তুলে ধরি আর কি। হ্যাঁ, তো যারা রেশনাল তারা বুঝতে পারেন জিনিসটা, এবং যারা কিনা আসেন আর কি, মানে ধরেন পরবর্তীতে হয়তো বা চিন্তা ভাবনা করবেন, তাদের কাছেও আমাদের এক্সপেকটেশনটা বা আশাটা হচ্ছে এইটা যে এই তথ্যগুলো তারা পরবর্তীতে কাজে লাগাবেন বা অ্যাটলিস্ট গণনায় ধরবেন। সো এটাই আর কি। ঠিক আছে র্যান্ডম ভাই, আর কি কিছু বলবেন আপনি? আমার আসলে আরো দুইটা বিষয়ে প্রশ্ন করা ছিল, দুইটাই আর কি মৃত্যু সম্পর্কিত। যে কোন ক্ষেত্রে কি মৃত্যুদণ্ড যে বিধানটা এটা কি সমর্থনযোগ্য নয়, নাকি কিছু ক্ষেত্রে আসলে হ্যাঁ সে মৃত্যুদণ্ড ডিজার্ভ করে, এরকম কোনো কিছু আছে আর কি, এটাই আর কি কোশ্চেন। এই বিষয়ে ইকবাল ভাইয়ের সাথে আমার একটু বোধহয় মত পার্থক্য আছে। আমি একটু মত পার্থক্য, তবে আসিফ ভাই আমি আসলে এই মুহূর্তে আমি একটু বেরোয় যাই আর কি। হ্যাঁ, আমি বললাম আপনাকে তো একটা জিনিস দেখাবো ভাবছিলাম, আপনি কি আবার ফিরবেন? আপনি তো ওই সময় থাকেন না আর কি, আমার যখন আবার ফেরার সময় হয় আর কি, আপনি তো অনেক সময় অবশ্য চলেও আসেন। ঠিক আছে র্যান্ডম ভাই, আপনার কি শেষ প্রশ্নটা কি ছিল, সেটা কি মানে আলোচনা হয়েছে? না ভাইয়া, সেটা আসলে হয়নি। আচ্ছা বলেন তাহলে, শেষ ইয়াটা বলেন। মহাজাগতিক শক্তি ভাই আপনি থাকেন আমাদের সাথে, আমরা একটু র্যান্ডম ভাইয়ের সাথে কথা বলে নিই। হ্যাঁ জি ঠিক আছে আসিম, জি র্যান্ডম ভাই বলেন আপনি। হ্যাঁ জি ভাই, যেটা আর কি বলছিলাম যে নিউজিল্যান্ডের একটা ঘটনা ক্রাইস্ট চার্চে, যে মসজিদে ঢুকে 53 জন লোককে একসাথে ব্রেন্টন টারান্ট নামের এক ব্যক্তি গুলি করে মেরে ফেললো। তারপরেও নিউজিল্যান্ডের বিচার ব্যবস্থায় তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। না, এটা তো শুধুমাত্র স্পেসিফিকলি ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তা তো না ভাই, এটা এখানে তো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।
আমি সেটাই বলছি, মানে ওই ঘটনাটাই কি আমার মনে আসলে একটা প্রশ্ন জাগায় যে আসলে কি কোনো পরিস্থিতিতেই কি মৃত্যুদণ্ড আসলে দেওয়া যাবে না, মানে এতজন লোককে মেরে ফেললো। মানে মৃত্যুদণ্ড দেওয়ার ইয়াটা কি, আপনার রিজনটা কি? মৃত্যুদণ্ড যে আপনি দিতে চান সেটা রিজনটা কি? মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে কি আপনি এমন কি কোনো এভিডেন্স আছে যে এই দেশে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেই সমস্ত দেশে ক্রাইম রেট কমে গেছে, মৃত্যুদণ্ডের ভয়ে মানুষ ক্রাইম করা কমায় দিচ্ছে, এরকম কি কোনো তথ্য প্রমাণ আপনি দেখাতে পারবেন আমাদের? আমি জানি আপনি দেখাতে পারবেন না, কারণ এরকম কোনো তথ্য প্রমাণ নাই যে ক্যাপিটাল পানিশমেন্ট দিলে ক্রাইম কমে, এরকম কোনো এভিডেন্স নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো এভিডেন্স নাই। বরঞ্চ ক্যাপিটাল পানিশমেন্ট যে সমস্ত দেশে বেশি মানে দেয়া হয় বেশি, সেই সমস্ত দেশে মানুষজনের মধ্যে ভায়োলেন্সের পরিমাণ বৃদ্ধি পায়। এইটার প্রমাণ আছে আমাদের কাছে। আমি সেটা স্বীকার করি, আমি জানি আপনার এই বিষয়ে কি অনেক আলোচনা দেখেছি যে ক্যাপিটাল পানিশমেন্ট আসলে অপরাধ কমায় না, বাট আপনি অনেক অপরাধে তো জেল জরিমানা হয়, বাট জেল থেকে বেরোয় আবার অপরাধীরা একই অপরাধ করে আসলে। তো এই ক্ষেত্রে তো জেল জরিমানা তো আসলে কোনো কাজের না আসলে। তাহলে জেল জরিমানার সিস্টেমটা তাহলে চেঞ্জ করতে হবে, যে সমস্ত দেশে জেল জরিমানা কাজ করতেছে না সেখানে সেই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। এইটা তো ওয়ে না যে জেল কাজ করতেছে না এই জন্য মেরে ফেলি লোকটারে। তাহলে তো ভাই চুরির জন্য একটা মানুষ তো চুরি কইরা জেলে গেল, জেল থেকে বাইরে আবার চুরি করলো, তাহলে তো এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যে ও তো জেল থেকে বাইরে আবার চুরি করতেছে, তাহলে ওর মেরে ফেলি, তাহলে তো আর চুরি করতে পারলো না। এটা তো ওয়ে না ভাই, এটা তো কোনো রিজন হইতে পারে না। জি, আপনার সাথে আমি একমত। তবে আসলে পানিশমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি আসলে মানে অপরাধীকে নিবৃত্ত করে রাখা অপরাধ করা থেকে, নাকি তাকে আসলে সমাজে আবার ফিরিয়ে এনে মানে সে আর অপরাধ না করে তাকে সেভাবে গড়ে তোলা? অপরাধ সে কেন করছে সেটার কারণ অনুসন্ধান করা। 2 নম্বর হচ্ছে তাকে যেন আবার সোসাইটিতে ফিরিয়ে আনা যায় একজন সভ্য মানুষ হিসেবে, সে যেন অন্যের রাইট কতটুকু, তার রাইট কতটুকু এই জিনিসটা বোঝে, এই রিয়ালাইজেশন তার ভিতরে আনা। এইটা হচ্ছে আধুনিক বিচার ব্যবস্থার লক্ষ্য। অপরাধীদের সাথে তারা এইটা করতে চায়। এখন আর পানিশমেন্টের কোনো ধারণা নাই ভাই, পানিশ করা হয় না, এখন সংশোধন করা হয়। কিন্তু ভাই কিছু ক্ষেত্রে আছে যে যারা সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার, মানে মানুষ হত্যা করাই তাদের নেশা, তো সব ক্ষেত্রে কি আপনি তাদেরকে আজীবন মানে আমৃত্যু সাইকোপ্যাথ হলে তো তারা বাই ডেফিনেশন তাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, তাদেরকে আপনি কিভাবে মারবেন ভাই? না আমি আসলে কোশ্চেনটা শেষ করতে পারি নাই আসলে। না আপনি তো বলেই দিচ্ছেন সাইকোপ্যাথ, তাহলে তো তারা সাইকোলজিক্যাল, এটা তো একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটা তাহলে তো সে কোনো ক্রাইমই করে নাই, তাকে আপনি মানে একজন মানসিক চিকিৎসকের আন্ডারে রেখে তাকে ভালোভাবে চিকিৎসা করাবেন যে তার এই ধরনের সমস্যাটার কারণটা কি, রুট কজটা কি। সে কি ছোটবেলা নির্যাতিত হয়েছিল, সে কি ছোটবেলা মাদ্রাসাতে গিয়ে মানে শিক্ষকদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিল, সে কি বাবা মায়ের হাতে নির্যাতনের শিকার হয়েছিল, কোন কারণে সে এই রকমের মানে একটা সাইকো পেশেন্টে পরিণত হইল, সেইটা বের করতে হবে এবং তাকে সেটার অনুসারে তাকে চিকিৎসা করতে হবে। জি ভাই, এটা বুঝছি। তবে ধরি আমরা যে আরেকটা দৃশ্য ধরি যে টাকার বিনিময়ে হচ্ছে মানুষকে হত্যা করে বেড়ায়, মানে সে এই নেশা থেকে সে বের হতে পারতেছে না, মানে সে টাকার বিনিময়ে সে হত্যা করবে, জেলে যাবে, জেল থেকে বেরোয় আবার সে টাকার বিনিময়ে সে হত্যা করবে, এভাবে সে কি মানুষ হত্যা করে থাকে মানে নিয়মিত। তো তাকে কি আপনি আমৃত্যু মানে জেলে বন্দি রাখাটা এটা কি সমর্থন করেন কিনা আসলে? তাকে সেটা তো সেই কতগুলা সে কত পরিমাণ অপরাধ করেছে এবং তার আর মানে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা তো ভাই অপরাধ বিজ্ঞানীরা তাদের বিভিন্ন কেস অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই ধরনের একটা সিদ্ধান্তে যেতে পারে যে এই অপরাধীটা, এই স্পেসিফিক অপরাধীটার সুস্থ হওয়ার, সভ্য মানুষে পরিণত হওয়ার আর কোনো সম্ভাবনা আছে কিনা। সেটা পার্সন টু পার্সন, অপরাধী টু অপরাধী ভেরি করে। এটা তো ভাই আমি বলতে পারবো না, এটা যারা অপরাধ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছে, গবেষণা করেছে, তাদের বিভিন্ন টেস্ট আছে, সেই টেস্টের মাধ্যমে সে এই জিনিসটা বের করতে পারবে যে তাকে যদি দেখা যায় কোনোভাবেই সে আর কখনো মানে এই অপরাধ যে সে করছে এটা সে রিয়ালাইজই করতেছে না এবং সে এই জিনিসটা থেকে সে ফেরত আসবেই না,
তখন তো তাকে সমাজ থেকে আলাদা রাখতে হবে, সমাজ থেকে বাইরে বের করে রাখতে হবে, যেন সে সমাজের ক্ষতি করতে না পারে অন্যদের, সেই ব্যবস্থা করতে হবে। জি ভাই, আরেকটা, আচ্ছা এই টপিকটা আমি আসলে বুঝতে পারলাম, আপনার সাথে এটা নিয়ে অনেক আলোচনা করার ইচ্ছা ছিল। কিন্তু মেরে ফেলাটা তো কোনো সলিউশন না। তাহলে হুদাই একটা মানুষের জীবন আপনি, যেটার দ্বারা কোনো আসলে লাভ হইতেছে না আপনার, একটা মানুষের জীবনটা আপনি কেন নেবেন? জি, সেটাও ঠিক। তবে আরেকটা লাস্ট কোয়েশ্চেন আর কি, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে আপনার সাথে আমি যুক্ত আছি, এটা লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি ভাই, যে আমরা তো মাংস খাই, আমরা মুরগি খাই, আমরা মানুষ আর কি, মানুষ মুরগি খাই, গরু খাই, খাসি খাই। তো এভাবে মানে স্বাদের জন্য মানে প্রাণী হত্যা করা, এটা কি পশু অধিকারের লঙ্ঘন কিনা আসলে? আমরা যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের দরকার, ততটুকু যদি আমরা খাই, সেটা প্রাকৃতিক ভাবে আমরা এইভাবে ডেভেলপ করছি। আমরা একটা মাংসাশী প্রাণী, আমরা একটা সর্বভোগ প্রাণী, যে এইভাবে আমরা ডেভেলপ করছি বিবর্তনের ধারায়। এই কারণে আমাদের এটা প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু তো আমাদের করতে হবে। আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক ছোট ছোট পোকা আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই পুরা রাস্তা ঝাড়ু দিয়ে আপনি হাঁটবেন, এটা তো ভাই আমার পক্ষে সম্ভব না। যে আমি সারা যতটুকু রাস্তা আমি হাঁটবো ততটুকু আমি ঝাড়ু দিয়ে হাঁটবো, এটা তো আমার পক্ষে সম্ভব না, এটা পসিবলও না। এটা তাহলে সারাদিন আমার রাস্তা ঝাড়ু দিয়ে বাড়াইতে হবে। আমার পেটের ভিতরে অনেক, আমার শরীরের ভিতরে অনেক পরজীবী বসবাস করে, সেগুলাকে আমার বডির অন্যান্য অংশ মেরে ফেলে। হ্যাঁ, আমার শরীরে কোনো ভাইরাস মানে কোনো জীবাণু ঢুকলে সেটাকে অন্যগুলা মেরে ফেলে। এইগুলাকে রক্ষা করা তো আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যেটা বলছি, যেটা মনে করেন আপনার বিনোদনের জন্য আপনি কাউকে মারতেছেন, বা আপনার ভাল লাগবে এটারে মারতে, একটা বিলাইরে পিটাইতে পারলে আপনার খুব মজা লাগবে, এটা দ্বারা তো এটা তো আপনার প্রয়োজনীয় কিছু না, যেটা আপনার করতেই হবে। সেই ক্ষেত্রে আপনি সেটাকে করবেন না। সেইটা আমরা বলি যে যেই জিনিসটা নিতান্তই আপনার প্রয়োজন না, সেই প্রাণীগুলার জীবন আপনি মানে কেড়ে নিবেন না। যেখানে আপনার এমন কোনো প্রয়োজন নাই যে আপনার টিকে থাকার জন্য বা আপনার পরিবারের টিকে থাকার জন্য এটা করতেই হচ্ছে, সেটা তো না। সেই ক্ষেত্রে আমরা সেই কাজগুলা করি না। কিন্তু যেটা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমার বেঁচে থাকার জন্য আমার অফিসে যাওয়া প্রয়োজন, অফিসে যাওয়ার সময় আমার পায়ের চাপে পিষ্ট হয়ে যে সমস্ত পোকামাকড় মারা যায়, এখানে আমার কিছু করার নাই, আমার যাইতেই হবে, এবং আমার পক্ষে এই মুহূর্তে সম্ভবও না রাস্তা পরিষ্কার করে অফিসে যাওয়া। এই কারণে এইটা আমি, আমার খাদ্যের দরকার, আমার পুষ্টির দরকার, আমার মাংসেরও দরকার, মাংস আমার শরীরের জন্য দরকার, মাছ মাংস, সেইগুলা আমি কিনে খাবো, সেটা আমার প্রয়োজন। কিন্তু আমি যদি শুধুমাত্র বিনোদনের জন্য, জাস্ট আমার মজা লাগতেছে এই জন্য আমি মনে করেন 100 গরু মেরে ফেললাম আজকে, যে আমার গরু মারতে মজা লাগতেছে, এবং এই গরুর মাংসটা আমি কোনো কাজেও লাগাচ্ছি না, এইটা হবে একটা তাদেরকে আমি বেহুদা কষ্ট দিতেছি, তাদের এই যে এই গরুগুলাকে। এবং আমরা এই জিনিসটাও খেয়াল করি যে যেই প্রয়োজনটুকু আমরা মেটাই, মনে করেন মুরগি বা গরু বা ভেড়ার মাংস, এই মাংসগুলা থেকে যে প্রয়োজনগুলো আমরা মেটাই, এই প্রাণীগুলার যেন কষ্ট না হয় সেই দিকেও আমরা খেয়াল রাখি। বর্তমানে ইউরোপিয়ান আইন অনুসারে একটা পশুকে যখন মারা হয় তখন পশুকে পেইনলেস ডেথ দেয়া হয়, যেন পশুটার কোনো কষ্ট না হয়। এই প্রসিডিউরের ভিতর দিয়ে যদি আমরা সেই মাংসটা খাই, এটার ভিতরে কোনো পশু কষ্ট পাচ্ছে না। এই কারণে আমি সবসময় জার্মান সুপার মার্কেট থেকে আমি মাংস কিনি, কারণ এই মাংসগুলার যেই পশুদের থেকে আনা হচ্ছে সেই পশুদেরকে কোনো কষ্ট দেয়া হচ্ছে না। তাহলে আমি তো কষ্ট দিচ্ছি না। হ্যাঁ, তাদের জীবন আমি কেড়ে নিচ্ছি, কিন্তু এটা তো আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, বেঁচে থাকার জন্য আমাদের নিতান্ত প্রয়োজন। আমি তো এক্সট্রা কিছু করছি না, যে বা আমরা তো বিনোদনের জন্য কিছু করছি না, যে বিনোদনের জন্য আজকে আমি ঘোড়া খাই না, তারপর আমি 100টা ঘোড়া মেরে ফেললাম, এটা হবে বিনোদনের জন্য। এইটা তো অর্থহীন। জি ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে র‍্যান্ডম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। হ্যাঁ ভাই, আসলে 1 ঘন্টার অধিক সময় আমার। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আপনার জন্য শুভকামনা রইল।